দিনে আমাদের এখানে প্রবলেমের কারণে বিডিএন এর প্রবলেমের কারণে আমরা বোধ করি কত পর্যন্ত গিয়েছিলাম আপনাদের মনে আছে? বিডিএন এর যে প্রবলেম ছিল, বাংলা ভাষার প্রমিত রূপের উদ্ভবে কত পর্যন্ত গিয়েছিলাম মনে পড়ে? আসসালামু আলাইকুম স্যার, সানাউল্লাহ বলছিলাম। ওই ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে মাগধি ভাষা থেকে বাংলা ভাষার আগত এ পর্যন্ত গিয়েছিলাম স্যার। আচ্ছা, গুড। অর্থাৎ অর্থাৎ শুধু ডক্টর সুনীতি কুমারও না, আরেকজন ইংরেজ বিশেষজ্ঞ, তিনি এই বাংলা ভাষার উপরে খুব কাজ করেছেন এবং উপভাষার উপরে সেকালে কাজ করেছেন। তারও মত যে মাগধী থেকে মাগধী অপভ্রংশ আর কি। অপভ্রংশ শব্দের অর্থ তো আপনারা জানেন, তাই না? জানেন না? অপভ্রংশটা জানেন? বিকৃত স্যার, বিকৃত ভাষা না স্যার? হ্যাঁ, হ্যাঁ। এই অপভ্রংশ হচ্ছে অপভ্রংশ বা অবভ্রষ্ট, অবহট্ট, এই সমস্ত একই। এ, আপনারা তাহলে পারে আমি এগুলো তো পড়িয়েছিলাম, তাই না? ওই যে উপভাষা, জি এগুলো সব এগুলো সব প্রাচীন নাম, আর কিছুই না আপনাদের জানার জন্য। তার কারণ এই ক্লাসগুলো অন্য কেউ নিবে না আর কি। বেসিক ক্লাসগুলো আপনারা যাতে করেন, আর এগুলো পরে আপনারা নোট করে নেবেন, কেমন? সহজ ভাষায় নোট করে নিতে পারবেন না আপনারা সবাই? আপনারা নিজের মতো করে নোট করে নেবেন, ঠিক আছে? জি স্যার। এটা তো স্যার, গবেষণা গবেষণা গ্রন্থ। আপনারা এটা নোট করে নেবেন, আগে আমি পড়িয়ে যাই, তারপরে আপনারা সুন্দর করে নোট করে নেবেন। স্যার আমরা তো গত ক্লাসে স্যার ঠিক মতন স্যার ক্লাস করতে পারিনি স্যার, তাহলে গত ক্লাসটা যদি স্যার মানে কোনো মাপের যদি একটু নেওয়া যেত স্যার। গত ক্লাস বলতে ওটাই তো। এই অনলাইনে যেটা, অনলাইনে যে গত ক্লাসটা যেটা আমাদের বুধবারে ছিল স্যার, যেটা মানে ওটা তো আমরা স্যার ওই যে টেকনিক্যাল প্রবলেমের জন্য স্যার ঠিক মতন অনেকেই করতে পারিনি, আমরা বাংলা ডিপার্টমেন্টের অনেকেই করতে পারিনি। তো স্যার ওটা যদি একটু মানে কোন একটা ব্যবস্থা নেওয়া যেত স্যার, ভালো হতো স্যার। কারণ ভাষার ক্লাসগুলো স্যার অনেক ইম্পর্টেন্ট ক্লাস, এটা তো স্যার বুঝতে পারতেছি স্যার। হ্যাঁ, ভাষা তো আর এমনি শেখা। আর একটা বার বলতে বলছেন, এই তো অন্যরা কি বলে? অন্যদের জি কি স্যার, মত? এটাই ভালো হবে। একটা রিভিশন দেওয়া যাইতে পারে স্যার 5 মিনিটের ভিতরে। আচ্ছা। জি, জি স্যার, আমরা ওইটাই ভালো স্যার। আচ্ছা, আমরা আসলে এটা পড়িয়েছিলাম। স্যার 10 মিনিটের একটা রিভিশন স্যার দেন স্যার, 10 মিনিট। খালি আমাদের একটা নলেজ দিচ্ছে, যদি আচ্ছা, এটা দেয় না, কি কইছি এটা দিব তাকে স্যার কিছু আমি হেল্প বেশি এটাই। আমি তো পারলি মনে হয় যে আমরা এই যে দেখি সব এক লাগে এই পরে ঝামেলা করে ওই যে জাকির আচ্ছা, 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 আমরা কথা না বলি। এ আচ্ছা, কইছে আমার লাগে যেহেতু ভালো লাগে সব চালান দিয়ে দেবে এই ঠিক আছে, তাহলে আপনি ফোন দেন না ভাই, আপনি ফোন দেন আমি তো কথা এই বলি। রনি, রনি মিউট করো, আচ্ছা ঠিক আছে। মিউট করো। তো আসে। আচ্ছা, সেটা হলো যে আমি এই গতদিন যা পড়িয়েছিলাম ঠিক সেভাবে না, আমি অন্যভাবে একটু বলে দিই, তাহলেই হবে। প্রথমত, আমরা যেটা এই যে প্রমিত বাংলা কাকে বলে, এই বিষয়টাই আমরা পড়িয়েছিলাম। এটা যদি প্রমিত বাংলা কাকে বলে, এটা যে যেতে হবে একটু দূরে। যে আমরা যেটা জানি যে প্রাচীনকালে বাংলাটা কি ছিল, পুন্ড্র, রাঢ়, গৌড়, বঙ্গ, সমতট, অর্থাৎ বিভিন্ন জনপদে বিভক্ত ছিল। কিন্তু বিভিন্ন জনপদে যেমন বিভক্ত ছিল, এই বিভিন্ন জনপদের কিন্তু ভিন্ন ভিন্ন রাজা ছিল। বুঝতে পেরেছো? তো এখন আমরা দেখি যে এই সমগ্র অঞ্চলটা বাংলায়, বিশেষ করে মৌর্য শাসনের যখন সম্রাট অশোকের একটা ভূমিকা ছিল,
সম্রাট অশোকের সময়ে বাংলায় মৌর্য শাসন শুরু হয়। এই এটা কিন্তু এখানে নেই। আমি তোমাদের এমনি পেছনের কথাটা বলে দিচ্ছি, তোমরা নোট করে রেখো। হয় কি, অনেক কিছু তো বইতে থাকে না, এইগুলো কিন্তু তোমাদের বোঝার জন্য, আর কিছু না। তো এখন তার রাজধানী ছিল পুণ্ড্রনগর, এই মৌর্য শাসন। এখন এরপরে শশাঙ্ক আনুমানিক 606 খ্রিস্টাব্দে কর্ণসূর্যকে রাজধানী করে গৌড়ের স্বাধীন রাষ্ট্র কিন্তু প্রতিষ্ঠা করে। শশাঙ্কর ধর্ম কি ছিল? তিনি সনাতন ধর্ম অবলম্বী ছিলেন। এই শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় অরাজকতা বিরাজ বিরাজ করে, বিশেষ করে বাংলাতে চরম একটা অরাজকতা। মৃত্যুর পরে এই আমরা অরাজকতা দেখি। তখন গোপাল এই যে শত বছরের যে অরাজকতা ছিল তার অবসান ঘটিয়ে পাল বংশের শাসন প্রতিষ্ঠা করে। এটাই কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। এই গোপালের আগের কথাগুলো বললাম কি, এটা এখানে আসলে নেই, সেই জন্য বলে দিলাম। এরপরে তিনি যেটা করলেন, পালরা কারা ছিল? তারা কিন্তু বৌদ্ধ ধর্ম ছিল। বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ সংস্কৃতি, এটা কিন্তু ব্যাপক বিস্তার লাভ করে। এবং বাংলা সাহিত্য যেটা তোমরা দেখো, আমরা দেখি, প্রাচীন বাংলা সাহিত্যের জন্ম হয়েছে কিন্তু এই সংস্কৃত এবং বৌদ্ধ, ওই যে পালি, বৌদ্ধদের যে ধর্মীয় ভাষা, এই পালি সাহিত্য থেকে কিন্তু বাংলা ভাষার সাহিত্যের কিন্তু গোড়াপত্তনটা হয়েছিল। এটা হলো মোটা দাগের কথা, তোমরা একটু জেনে রাখো। আর আমি ওদিকে যাব না। এইখানে পাল রাজত্বকালে বাংলা ভাষা ও সাহিত্যের আদি যুগের সূচনা। ওখানেও কিন্তু আমি তাই বলেছি। তার আগে বাংলাতে আদি যুগ বলতে আমাদের জানা নেই, ইতিহাসের সাক্ষ্য প্রমাণ সেটা প্রমাণ করে না। এখন গোপাল বৌদ্ধ ছিলেন, একটু আগে বললাম। পরবর্তী পাল বংশের রাজা সবাই বৌদ্ধ ছিলেন। আর গোপালের জন্মগ্রহণ কোথায় করেছিলেন? বগুড়ায়। এখন এই সময়ে আমরা কেন ও জানতে পারি যে গোপাল ওখানকার, এখানে খালিমপুর নামক একটা জায়গা আছে, সেখানে তামার পাত, যেটা গোপালের পুত্র ধর্মপালের কথা লেখা আছে। হয় কি, এই যে খোদিত লেখা যেটা পাথরের উপরে কিংবা তাম্র পাত্রের যে লেখাগুলো, এগুলো কিন্তু সহজে নষ্ট হয় না। যদি ভয়াবহ কোনো ঘূর্ণিঝড়, ভয়াবহ কোনো ভূমিকম্প হলেও কিন্তু বহুকাল পরে, হাজার হাজার বছর পরে সেটি কিন্তু মানুষ জানতে পারে। এখন আমরা এখন জানবো আমরা প্রমিত রূপের উদ্ভবটা কিভাবে হলো। বাংলার যে প্রমিত রূপ, প্রমিত রূপ আর কিছুই না, লিখিত রূপ যেটা সাহিত্যে স্থান পেল কবে থেকে, এটাই কিন্তু বর্তমান কালের প্রমিত রূপ। আর স্যার সে সাধু কালের ভাষা। প্রমিত রূপ কিন্তু হ্যাঁ, এই, ফারুক, কথা বলবেন না, একদমই কথা বলবেন না ভাষার ক্লাসে। পয়েন্ট গুলো জি লিখে স্যার। রাখবেন, আমি সময় দেব তখন বলবেন। মিউট করেন। ভাষার ক্লাসটা আপনাদের বুঝে নিতে হবে, এটা মুখস্থ করে আপনারা পারবেন না, কিচ্ছু না। ভাষার ক্লাস খুব সহজ, খুব সিম্পল ব্যাপার, সায়েন্টিফিক বিষয়। আপনারা একটু এর মধ্যে ঢুকবেন, খুব ইন্টারেস্টিং লাগবে, ভালো লাগবে, এবং আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং অনেককে শেখাতেও পারবেন। এখন আমরা দেখি যে এই যে বাংলা ভাষা সে কালের লিখিত ভাষায় কিভাবে প্রথম প্রতিষ্ঠা পায়। সব ভাষায় কিন্তু লিখিত ভাষা হয় না, এটা মনে রাখতে হবে। পৃথিবীর অনেক ভাষা হাজার হাজার বছর ধরে কিন্তু মৌখিক ভাষা হিসেবে। আচ্ছা, তোমাদের সাথে এই ক্লাসে এত অল্প অ্যাটেন্ড করে কেন? গতবার কিন্তু সবাই ভালো নাম্বার পেয়েছিল, ওরা সবাই ক্লাসে থাকতো। যে যেখানে থাকে সেখান থেকে তো অনলাইনে ক্লাস করা যায়। তোমাদের বন্ধুরা কিন্তু যারা ক্লাস করে না তারা কিন্তু ভালো করবে না, এটা অন্তত ভাষার ক্লাসের কারণে বলে দিচ্ছি শতভাগ। ক্লাসটা করলে এগুলো আর পড়া লাগবে না, এই ক্লাস থেকেই পড়া হয়ে যাবে। এটা পরে পড়া লাগার লাগার কথা না।
একবার দেখলেই হবে। তো সেজন্য তোমাদের বন্ধুদেরকে বলো যে সবাই যেন ক্লাসে অ্যাটেন্ড করে, ভাষার ক্লাস সহজে বুঝে। কেন পারবে না? আগেকার কিছু যে শব্দ, এই শব্দের সাথে আমরা এখন পরিচিত না, বর্তমান যুগে যারা আছে তারা পরিচিত না। এই শব্দগুলো কিন্তু বুঝে নিতে হবে, তবেই আপনারা ভালো করতে পারবেন। শুধুমাত্র পরীক্ষার জন্য না, এটা সারা কালের মতো, যে নিজেদের প্রাতিষ্ঠানিক জীবনও কাজে লাগবে। তো এখন আপনারা জানেন যে চর্যাগীতি আমাদের যে বাংলার প্রাচীন নিদর্শন, এখানে কয়েকজন যে কবি ছিলেন তার মধ্যে সরহপা অপভ্রংশ ভাষায় দোহাকোষ লিখেছিলেন। উনি কিন্তু বুঝতে পারেন নাই যে এটা কোন ভাষা। কারণটা হলো কি, রাষ্ট্রীয় কাঠামো লেখাপড়া বর্তমান কালের মতো ছিল না। তো তখন দেখা যাচ্ছে, আর এটা পরীক্ষা নিরীক্ষার পরে বোঝা যাচ্ছে সরহপা এই অপভ্রংশ ভাষায় দোহাকোষ কিন্তু লিখেছিলেন, এই চর্যাগীতি রচনা করেছিলেন। সরহ এই সরহপা ছাড়াও কাহানপা এবং তিলপাও এগুলো সব কবির নাম। সেকালের নামগুলো এরকমই ছিল। কেমন আমাদের এই যে ফারুক, ফারুক নাম হয়তো 1000 বছর পরে এরকম থাকবে কিনা, আমাদের ইমরান হোসেনের নাম এরকম থাকবে কিনা, একজনের কাছে মনেই হতে পারে 2000 5000 বছর পরে এই যে নামটা মনে হয় কঠিন, তাই না? কিন্তু স্যার তখনকার ফারুকটা তখনকার যুগে কেয়ামত পর্যন্ত থাকবে স্যার। এই ফারুক কথা বলবে না, একদম কথা বলবে না, কথা বলা নিষেধ। তে এটা আমরা ভাষার ক্ষেত্রে পৃথিবীতে কোনো কিছুই বলা যায় না। এককালে গ্রিক, ল্যাটিন ভাষা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ভাষা ছিল, যে ভাষা বর্তমান কালে কেউ কথা বলে না। তখন ইংরেজি ভাষার জন্মই হয়নি এভাবে। কারণ কি, এই যে আমরা হাজার হাজার বছর পরে কি হবে এটা আমরা জানি না। তাহলে পরে আমরা দেখি যে কাহানপা এবং তিলপা দোহাকোষ রচনা করেছেন, অর্থাৎ দোহাকোষ যে রচনা করেছেন এগুলো সবই চর্যাগীতিকার কথা কিন্তু বলা হচ্ছে। এই দোহাকোষটা আমরা কেন নিচ্ছি, কারণটা কি? কারণ হচ্ছে কি, যে আমরা জানি যে আমাদের হাতে যে তথ্য আছে সেটা হলো প্রাচীন যে এই যে চর্যা গীতি বা চর্যা, এটা কিন্তু শুধুমাত্র বাংলা ভাষারই প্রাচীন গ্রন্থ না। এটা অন্যান্য ভাষাও তারা দাবি করে এটা তাদের প্রাচীন গ্রন্থ, করতেই পারে। এটা অসম্ভব কিছু না। এই যে ভাষাগুলো যখন উৎপত্তি হয় প্রাচীন যুগে, তখন কিন্তু এর ব্যাপকতা বর্তমান কালের মতো এরকম ছিল না। এখন আমরা এই দোহাকোষ থেকে আমরা জানবো যে এই দোহাকোষের যে ভাষাটা, এর যতটুকু আমরা পাই, এই বিশেষ করে কাহানো পাঠটা, এই পাঠের মধ্যে অস্পষ্টতা রয়েছে। কারণটা কি আমি তোমাদেরকে একটু বলে দিই। এই যে পাণ্ডুলিপি যিনি মূল রচয়িতা, যিনি রচনা করেছেন, তিনি একরকম লেখেন। সবার হাতের লেখা কি একরকম বোঝা যায়? আপনারা যখন লেখেন, আপনাদের হাতের লেখা আপনার একজন বন্ধু হুবহু কি বুঝতে পারে? পারে না। তো হয় কি, পাণ্ডুলিপি দেখে দেখে যখন এর নকল করা হয়, পাণ্ডুলিপি আবার পরে পাণ্ডুলিপি তৈরি করা হতো, না হলে কি নষ্ট হয়ে যেত, তখন কিছু চেঞ্জ আসে। কেমন এই সেই জন্য আমরা দেখি যে যারা কাজ করেছে তাদের মতামতে যে পাঠ করতে গেলে বোঝা যায় না, যে অর্থতাত্ত্বিক যে বিষয় আছে বোঝা যায় না। তবে আমরা একদম সরহপার কথা বলছি, যে তিনি অপভ্রংশ ভাষায় লিখেছিলেন, তার যে দোহাকুষ্টি এটা পরীক্ষিত হয়েছে বিশুদ্ধ ভাবে। কেমন এই কারণে এখন সরহপা কোন ভাষায় লিখেছিল এটা আমরা আগে দেখিনি। পূর্বী, পূর্বী মানে কি, এটা তো আমরা তো পূব অঞ্চলেই আছি, পূর্বী মানেই তো পূর্ব দিক, তাই না? তো পূর্বী অপভ্রংশ, অর্থাৎ পূর্বী যে অপভ্রংশ হলো মূল তৎকালীন যে সাহিত্যের ভাষা ছিল বা ট্র্যাডিশনাল যে ভাষা ছিল, ঠিক ওরকম না। প্রাকৃত জাত
তো কিছুটা পরিবর্তন হয়ে অপভ্রংশ ভাষায় লিখেছিলেন। এই কারণে এই পূর্বীয় অপভ্রংশ থেকে আধুনিক বাংলা ভাষার সৃষ্টিরূপের পুরোভিতরূপের উদ্ভব হয়েছে বলে মনে করা হয়। কারণটা কি? এটা হচ্ছে গোড়ার কথা, এটুকুন মনে রাখলেই চলবে, যেটা একদম গোড়ার কথা। এটা আপনারা এভাবে অন্য কোনো বইতে পাবেন না। কোথায় পাবেন আমি আপনাদেরকে বলে দেব। পরে কিছু যুক্তি দেওয়া হয়েছে যে কেন এই যে এটা অপভ্রংশকে আমরা সৃষ্টরূপের উদ্ভব বলবো। কিছু যুক্তি। সেকালে চন্ড নামক একজন ব্যাকরণবিদ, তিনি প্রাকৃত লক্ষণম গ্রন্থে ভাষা অর্থ অপভ্রংশ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। দেখেন, তার আগে এই অপভ্রংশটা যে ভাষা, এটা কেউ মূল্য দেয়নি। এই তিনি বলেছেন। সেকালের একটি তামার পাত্রে বলবীরাজা দ্বিতীয় ধর্ষণের উল্লেখ আছে। সংস্কৃত ও প্রাকৃত অপভ্রংশ ভাষায় প্রবন্ধ রচনায় রাজা বলবীর পারদর্শী ছিলেন। এখন আমরা যে সংস্কৃত ভাষায় যে প্রাচীন প্রাচীন গ্রন্থ রচিত হয়েছিল, এটা কিন্তু সংস্কৃত ভাষা না। বাংলা কিন্তু কখনোই সংস্কৃত ভাষা থেকে কিন্তু উৎপন্ন হয়নি, ভাষা উৎপন্ন হয়নি, এটা মনে রাখতে হবে। অনেকেই ভুল করে বলে যে বাংলা ভাষা সংস্কৃত থেকে উৎপন্ন হয়েছে, এটা সম্পূর্ণ সঠিক কথা না। এটা মনে রাখতে হবে, সংস্কৃত ভাষা থেকে পৃথিবীর কোনো ভাষা উৎপন্ন হয়নি, এটা মনে রাখতে হবে। তবে হ্যাঁ, সংস্কৃত শব্দ থেকে প্রচুর শব্দ সরাসরি যেরকম বাংলায় এসছে, কিছুটা পরিবর্তিত হয়ে বাংলায় এসছে, অর্ধেক পরিবর্তন হয়ে বাংলায় এসছে, এটা সঠিক। এবং সংস্কৃত ব্যাকরণের অনুসারী আমাদের বাংলার মতো করে ব্যাকরণ পণ্ডিতরা রচনা করেছেন সংস্কৃত ব্যাকরণ অনুসারী। অর্থাৎ পৃথিবীর যতগুলা ব্যাকরণ রচিত হয়েছে, শুধুমাত্র মনে রাখতে হবে গ্রিক ভাষার যে ব্যাকরণ, সেদিক থেকে পুরো ওই অঞ্চলের ইউরোপের যত ব্যাকরণ রচিত হয়েছে ওদিক থেকে, আর আমাদের ভারত উপমহাদেশে যত ভাষা আছে, সব ভাষার আশ্রয়স্থল কিন্তু এই সংস্কৃত ব্যাকরণ অষ্টাধ্যায়ী থেকে এসছে। জ্ঞানের রাজ্যে আসতেই পারে, স্বয়ংসম্পূর্ণতা বলে কিছু নেই। তো এখন আমরা এখানে তাহলে অপভ্রংশ শব্দের অর্থটা কি? সাধু ভাষা থেকে ভ্রষ্ট। এই সাধু ভাষা কিন্তু সংস্কৃতকে মিন করা হয়েছে, মনে রাখতে হবে। বর্তমান কালের আমাদের বাংলা ভাষায় যে সাধু চলিত, সেটা না, এটা বুঝতে হবে। তো এখন আমরা দেখব, এটা আপনারা পড়ে নেবেন, আপনাদের এইগুলো আপনারা হাতেই পাবেন। আর যেগুলো পারবেন না, শব্দগুলো শুধুমাত্র লিখে রেখে আমাকে বলবেন। তো যাই হোক, আমরা অপভ্রংশের সময়কাল, এটা কোন সালে ছিল? ষষ্ঠ শতাব্দী থেকে দ্বাদশ শতক পর্যন্ত কিন্তু অপভ্রংশের সময়কাল। এই যে পুরো সময়টা অপভ্রংশেরই সময়কাল। অপভ্রংশ ভাষায় কিন্তু বিভিন্ন আহ কবিতা লিখিত হয়েছে, সাহিত্য লিখিত হয়েছে। এখন পতঞ্জলি একজন বিখ্যাত ব্যাকরণবিদ ছিলেন, মহাভাষ্যকার। তিনি কিন্তু সর্বপ্রথম এই অপভ্রংশ শব্দটি প্রয়োগ করেছিলেন। একজন দেখেন সরাসরি অপভ্রংশকে ভাষা নামে স্বীকৃতি দিচ্ছে, তাই না? আর একজন কি করলো? তিনি সর্বপ্রথম তার যে ব্যাকরণ তিনি রচনা করেছিলেন, মহাভাষ্যকার, তিনি এই শব্দটি কিন্তু প্রয়োগ করেছিলেন। তো আমরা এদিকে আর বেশি যাব না, আপনারা এগুলো পড়ে নেবেন, তাহলে নেক্সট না হলে আমরা আগাতে পারবো না। আর এর পরে আমরা যে সংস্কৃত স্যার শুনতে পাচ্ছে না। জি স্যার, শুনতে পাচ্ছি। তার ইয়েটা মিউট হয়ে গেছে। ইমন ভাই শুনতে পারছেন? হ্যাঁ ফারুক ভাই, শুনি শুনি, শুনতে পাচ্ছি ভাই। স্যার শুনতে স্যারের কোনটা পাচ্ছেন? মনে হয় miss হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে।
মিউট হয়ে গেছিল কেমন? জি স্যার। এই স্যার ইমন, এখন ক্লিয়ার স্যার। ইমন বন্ধ করো। টিপু সুলতান, তাহলে এখন এই যে কিছু নাম দেখো তোমরা, কাব্যালঙ্কার নমি সাধু, তিনি একজন বিখ্যাত ভাষা বিজ্ঞানী ছিলেন সেকালের। তিনি বলছেন কি যে আভির, উপনাগর, আভির এবং গ্রাম্য, এই তিন ভাবে অপভ্রংশকে বিভক্ত করেছেন। এটা আর কিছুই না, একই ভাষার বৈচিত্র্য। মনে থাকবে? ভাষার বৈচিত্র্য বুঝো? হ্যাঁ, ভাষার বৈচিত্র্য আছে না। আমরা চট্টগ্রামেও তো বাংলা ভাষা বলি, ক্লাসে বললাম না এর আগে। তারপরে আমরা নোয়াখালীতেও বাংলা ভাষা বলি, বলি না? এটা আসলে তাই, যে আসলে আঞ্চলিক ভাষা, উপভাষা। মনে থাকবে, এই অপভ্রংশরই উপভাষা এইগুলো। স্যার তে ওই যে যেটা বলেছিলেন যে 25 থেকে 30 কিলোমিটার পর পর আপনার হলো ভাষার চেঞ্জ হয় ওইটা স্যার? ওইটা, হ্যাঁ। তো এখন এর পরে কিন্তু আবার দেখি এই ভাগগুলোকে আবার একটু পরিবর্তন করলেন। মার্কেন্ডেয় নাগর, উপনাগর এবং ব্রাচন, ওই একই শব্দটাকে আসলে তিনি শব্দগত চেঞ্জ করেছেন, আর তেমন কিছু না। এই তিন ভাগে অপভ্রংশে ভাগ করার পাশাপাশি আরো 27 রকম ভাষা বৈচিত্র্যের কথা উল্লেখ করেছেন। এই ভাষা বৈচিত্র্য হচ্ছে কি জানেন? উপভাষা, আর কিচ্ছু না, একই ভাষা। এই 27 রকমের ভাষার মধ্যে কি কি আছে এগুলো আপনারা গুরুত্বপূর্ণ তেমন একটু পড়ার জানার জন্য আপনারা আহ, দেখে নেবেন। এরপরে আমরা একটু যাব আরো নিচে, যে আজকের ক্লাসে ফিরে যাব। অবশ্য ওই দিনে ক্লাস হয়নি, আমাদেরকে ঠিক ওইভাবে হয়নি। আচ্ছা, বর্তমান কালের ভাষা বিজ্ঞানীরা কি স্যার বলে? 1 মিনিট। শরীফ বলো। স্যার ওই যে গত ক্লাসে বলছিলেন এই যে এই পিডিএফটা কি স্যার আমাদের একটু শেয়ার করা যায় স্যার, তাহলে আমরা পড়তে পারবো তোমাকে স্যার আগে আমার কাছে। সব মানে ওইসব কথা বলার প্রয়োজন নেই, এগুলো তোমরা এমনি বইয়ে পাবে। বন্ধ করো। এখন আধুনিক কালে ভাষা বিজ্ঞানীগণ ক্ষেত্রগত বিচারে অপভ্রংশের নামকরণ করেছেন, যেরকম পূর্বে। এটা কিন্তু আধুনিক, তোমরা আগে প্রাচীন দেখলে, এখন আধুনিক। তারা এটাকে বলছে পূর্বী, পূর্ব দিকের অপভ্রংশ, পশ্চিমী অপভ্রংশ, উত্তরীয় অপভ্রংশ এবং দক্ষিণী অপভ্রংশ। অর্থাৎ চারটা ভাবে ভাগে আমাদের আধুনিক ভাষার বিজ্ঞানীগুলো এই যে অপভ্রংশ ছিল সেটাকে ভাগ করেছেন। তোমরা এটা কোনো ভালো করে একটু পড়ে নেবে, তেমন কিছু না। আচ্ছা, এখন আমরা আসসালামু যাব। আলাইকুম স্যার। বলো। স্যার অপভ্রংশ মানে কি বুঝাইছে স্যার? সাতখণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাসি। জি এই স্যার। অপভ্রংশ কতবার করে বললাম। জি স্যার, থ্যাংক ইউ স্যার। অপভ্রংশ শব্দের অর্থ এখানে দেওয়া আছে। আমি একটা বইয়ের নাম বলবো, তুমি পড়বে, তারপরে তোমরা কোনো অসুবিধা নেই। আসলে অপভ্রংশ মানে কি জানো? সরাসরি যে সে কালের একটা লিখিত সাধু ভাষা ছিল, সংস্কৃত ভাষা, বুঝলে বুঝলে? সেটা ঠিক সেরকম না। অপভ্রংশ হচ্ছে বিকৃত রূপ ভাষার। মনে থাকবে? অর্থাৎ জি স্যার। সেকালের পণ্ডিত ব্যক্তি দ্বারা এটা মানে সঠিক না, এটা বিকৃত রূপ। আপাতত এইটুকুন জেনে রাখো। তারপরে তুমি মনে হয় ক্লাসে পরে ঢুকেছো, সুমন। ভাষার ক্লাসগুলো একটু করো বাবা তোমরা সবাই, না হলে বুঝতে পারবে না। এখন চর্যা গীতিকার ভাষাটা, তোমরা চর্যা গীতিকার ভাষাটা কেমন? অনেকটা সংকেত বহ, যে কারণে হরপ্রসাদ শাস্ত্রী এই ভাষাকে কি বলেছে? সন্ধ্যা ভাষা। সন্ধ্যার সময় আলো আধারি থাকে না, তাই না? অন্ধকারও না, আলোও না, অর্থাৎ আলো আধারি ভাষা। গোধূলি লগ্নে যেমন আলো সুস্পষ্ট নয়, অন্ধকার। মনে রাখতে হবে, এই যে চর্যা গীতিকা, এটা কিন্তু পাঠ করে তারা ধর্ম পালন করতেন, বৌদ্ধরা। এটা মনে রাখতে হবে, বিধাতাকে উদ্দেশ্য করেই কিন্তু এগুলো লেখা। তো ধর্মের গুরু রহস্য সেকালের যে রচনা সবাই যে বুঝবেন তা তো না। এখন
বিদুশিখর শাস্ত্রী মানে চর্যাপদের ভাষাকে সংকল্পিত বলেছেন, প্রবোধ বাগচিও তাই বলেছেন। এটার কি ছিল মূল? গ্রামীণ সরলতাকে ভিত্তি করে যে জীবনের অধিষ্ঠান, তার পরিচয় পাওয়া যায় চর্যাপদে। সামাজিক রূপকল্পের জন্য চর্যা গীতিকা বিশেষ উল্লেখযোগ্য। এখন এই চর্যা গীতিকা আমরা কেন বলছি? চর্যা গীতিকা বলছি, এটাই হচ্ছে আমাদের আশ্রয়স্থল, বাংলা ভাষার মূল। হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবার দরবার থেকে যে গ্রন্থাগার থেকে 1907 খ্রিস্টাব্দে গীতিকাগুলো আবিষ্কার করেন এবং কিছু পাণ্ডুলিপি তার হস্তগত হয়। এটা ছাড়াও 1916 খ্রিস্টাব্দে গীতিকা ও পাণ্ডুলিপি একত্রিত করে 1000 বছরের পুরানো বাঙ্গালা ভাষার বৌদ্ধ গান ও দোহা নামে বঙ্গীয় সাহিত্য পরিষদ কলকাতা থেকে প্রকাশ করে। হরপ্রসাদ শাস্ত্রী তাল পাতার পুঁথির যে গীতিকাগুলো উদ্ধার করেছিলেন, তাতে লেখাগুলো ছিল একটানা এবং শব্দের বিচ্ছিন্নকরণ ছিল না, অর্থাৎ যে আলাদা ছিল না, টানা লেখা। হরপ্রসাদ শাস্ত্রী যতটা যতটা সম্ভব বিচ্ছিন্নকরণ করেছিলেন। এখন বাংলা ভাষার উদ্ভব নিয়ে এখানে কিছু বলা আছে, এখানে তেমন কিছুই না, কিছু যুক্তি দেওয়া আছে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষা উৎপন্ন হয়েছে তোমার গৌড়ীয় অপভ্রংশ থেকে। অন্যদিকে স্যার গিরিয়ারসন এবং সুনীতি কুমারের মতে মাগধীয় অপভ্রংশ থেকে বাংলা ভাষার উৎপন্ন হয়েছে। তাহলে আমরা কি পেলাম? প্রথমত, বাংলা খুব অল্প কথায় বাংলা ভাষার উৎপত্তি কিন্তু আমরা বিস্তৃতভাবে পরে পড়বো। এখানে বাংলা ভাষার উদ্ভব পেলাম অল্প কথায়। আর কি? যে প্রমিত ভাষার যেটাকে যার উপর ভিত্তি করে প্রমিত ভাষা গড়ে উঠেছিল, সেটা আমরা জানলাম। এখন একটা বিষয় তোমাদেরকে আমি দেখাতে চাই, এখানে তোমরা পড়ে নিতে পারবে। আমি আর এগুলো বললাম না, কেমন? এই বইটা তোমরা পাবে, এটা বড় ইম্পর্টেন্ট। দেখো, যে বৈদিক সংস্কৃত, সংস্কৃত বেদের ভাষাই, তাই তো? তারপর প্রাকৃত, খ্রিস্টপূর্ব যুগের প্রাচীন প্রাকৃত ও খ্রিস্ট পরবর্তীকালের প্রাকৃত। প্রাকৃত অর্থটা কি বাবা? প্রাকৃত হচ্ছে যারা সাধারণ মানুষ যে ভাষায় কথা বলেন সেটা। এটা বৈদিক সংস্কৃতর পরে কিন্তু আমরা প্রাকৃত দেখি। খ্রিস্টপূর্ব যুগের প্রাচীন প্রাকৃত, খ্রিস্ট পরবর্তীকালের প্রাকৃত, তারপর অপভ্রংশ। অপভ্রংশের বিবর্তনে বাংলা, আমরা কিন্তু অপভ্রংশ আবার পেলাম, পরিবর্তিত হয়েছে কিন্তু অপভ্রংশ। বাংলা প্রভৃতি আধুনিক ভাষা, শুধু বাংলা না, অন্যান্য আধুনিক ভারতীয় উপমহাদেশের ভাষাগুলো। ভাষার এই পরিবর্তন কিন্তু এমনে এমনে হয়নি, অনিয়ন্ত্রিত ভাবে, এটা কিন্তু সায়েন্টিফিক ভাবেই হয়েছে। আমরা কয়েকটা উদাহরণ দেখি, তাহলে আমরা বুঝতে পারবো এই পরিবর্তনটা। দেখো তো, সংস্কৃত অপর, এরপর দেখো প্রাচীন প্রাকৃত অপরই আছে, মধ্য প্রাকৃত অবর, অপভ্রংশে অর, আর বাংলায় বলি আমরা আর। এমনি বলি না, আর কি কি বলতো, বলি তো। সংস্কৃত হচ্ছে ওম্মে, প্রাচীন প্রাকৃত ওমহে, মধ্য প্রাকৃত অমহে, অপভ্রংশ যে চেঞ্জ হচ্ছে অমহি। দেখো, এটাই হচ্ছে বাংলায় আমরা বলি আমি। এই যে চেঞ্জ গুলো, এটা কিন্তু একটা সম্পূর্ণ একটা সাইন্টিফিক নিয়মে। আমরা দেখো, লাউ, তোমরা তো লাউ খাও মনে হয়, আমরা খাও না? আমরা তো খাও, তোমরা কি আমরা খাও নাকি আমরা খাও? অনেকে আমরা খায়, আমরা খাই, খবরটা তোমরা কিন্তু তা করো না, তোমরা আমরাই খেও। আমরাকে কি বলতো সংস্কৃত? দেখো, অক্ষপাঠ। প্রাচীন প্রাকৃতে কি বলছে? অক্ষর বাট। আবার অক্ষর বার্ড বলতেছে, ওটা বাটের থেকে বার্ড এসছে। অপভ্রংশ যেটা চেঞ্জ হয়ে গেল আবার অক্ষর আট, যেটা বর্তমান কালের আমরা।
তো এই যে চেঞ্জেস গুলো, এই যে এটা কিন্তু একদম সাইন্টিফিক ভাবে হয়েছে, মনে রাখবে। এগুলো আর আমি বেশি বললাম, বুঝতে পেরেছো কিনা? কেউ কথা বলে না। জি স্যার, বুঝতে জি পারছি স্যার, স্যার। জি স্যার, জি স্যার, বুঝতে জি পেরেছি। স্যার, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, স্যার এখন এখানে আমরা বানান ভুল আছে। হ্যাঁ, কি ভুল আছে? আমরা বানানটা মনে হয় ভুল আছে স্যার। আমরা বানান ভুল আছে কোথায় রে বাবা? আখড়া আমরা হয়ে গেছে আর অক্ষপাঠ কি। আমরা। আমরা বানান ভুল, এই যে আখড়া দিছে আর কি স্যার। আখড়া দিছে? জি স্যার। তাই? দেখি তো। আরেকটু উপরে স্যার। তো তো আমরাই তো দেখছি যে আমরা তো, যে আমরা তক, অম্বাতক, আচ্ছা, অম্বাডক। এর আগে যেটা পড়াইছে সেটা আখড়া ছিল আর কি স্যার। উপরে আর একটু, এই যে একটা আসছে স্যার, ওই যে অক্ষবাট, যেটা অক্ষবাট ওটা তো অক্ষর। আখড়াই, আমি ভুল বলেছি, ওটা আখড়াই হবে। জি ঠিকই স্যার। আছে, আমরা তো নিচেই। জি স্যার, আমরাটা নিচে ছিল, কিন্তু ওই যে এই- এখন অক্ষরবাটটা বলছে। হ্যাঁ হ্যাঁ, হয়তো ভুল বলেছি। আচ্ছা, তাহলে পরে আমরা একটু এটাকে একদম অল্প কথায় আমরা যাই, যে আমরা এই এটা শেষে এসে আমরা তাহলে কি বলবো খুব অল্প কথায়। তাহলে আমরা এই যে স্ট্যান্ডার্ড অর্থাৎ প্রমিত যে ভাষাকে আমরা কি বলতে পারি, শেষে আমরা একটা কিছু তো বলতে হবে। তাহলে পুরো জিনিসটা যদি আমরা জিস্ট করি, তাহলে বাংলা ভাষার প্রাচীন যুগের নিদর্শন চর্যাপদ, রাইট? মধ্যযুগের নিদর্শন ডাক ও খনার বচন, শূন্য পুরাণ, শেখ শুভোদয়, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, এগুলো বিভিন্ন সাহিত্য, জীবনী সাহিত্য, অনুবাদ সাহিত্য, এই যে মঙ্গল কাব্য, নাথ সাহিত্য, আরাকান সভা ও বাংলা সাহিত্য, এইগুলো। আধুনিক যুগে বাংলা অভিধান রচিত হয়েছে, ব্যাকরণ ও পাঠ্য বই, কবিতা, নাটক, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, এগুলো মুদ্রিত হয় বাংলা ভাষার, ভাষা ও সাহিত্য কি স্থিতি পেয়েছে, অর্থাৎ হাজার বছরের ঐতিহ্য, অগণিত মেধাবী সৃষ্টিশীল ব্যক্তিবর্গের মেধা মানার ঐকান্তিক প্রচেষ্টার অপূর্ব হবে এটা সম্মিলনে বাংলা ভাষা ও সাহিত্যের প্রমিতর প্রতিষ্ঠা পেয়েছে। এই হলো মোটামুটি, তোমরা এটা নোট করে নেবে, মনে রাখবে। সহজ ভাষায় শক্ত শক্ত শব্দগুলো অ্যাভয়েড করবে, শক্ত শব্দ দেওয়ার কোনো দরকার নেই, বাদ দেবে, মনে থাকবে। জি স্যার। ওকে স্যার। মানে যেটা যেটা তুমি পারো না ওইটার জন্য সময় নষ্ট করবে না কেউই, মনে থাকবে। জি স্যার। সহজ সহজ করে নেবে, সহজ গুলো পড়বে, এটা যেন মনে স্যার, থাকে। বলেন। স্যার একটা প্রশ্ন করতে পারবো স্যার? কেন পারবেন না, সমস্যাটা কি? না করেন। স্যার, আপনি বললেন স্যার লেকচারের শেষে স্যার সময় দিবেন, এর জন্য আপনি একটু থামলেন দেখা স্যার প্রশ্নটা করি স্যার। লেকচার কি শেষ হয়ে গেছে? না স্যার, লেকচার শেষ হয়নি স্যার, মানে আপনি আচ্ছা থামলেন তো এর জন্য আচ্ছা, করলাম আর কি। এখনই বলে নেন। স্যার তাহলে কি এই জিনিসটা এভাবে সারসংক্ষেপ করা যেতে পারে যে বাংলাটা মানে সংস্কৃত থেকে আসে নাই, পালি থেকে মানে চেঞ্জ হইতে হইতে বাংলাতে রূপান্তর হয়েছে মানে। এটা পড়াইছি আমি, গাধা কত রকমের থাকতে পারে এবং কি কি। যা পড়ায় তার মধ্যে থাকো। আরো আমরা পড়াবো, তারপরে ক্লিয়ার হবে, প্রথম ক্লাসে ক্লিয়ার হবে না, মনে থাকবে। কে প্রশ্ন করলে এটা? আমি বলে দিই, কে প্রশ্ন করেছ? মোহাম্মদ সানাউল্লাহ? না স্যার, সারোয়ার রাহাত। এই রাহাত, শোনো বাবা। জি আরে স্যার। বাবা, পালি হচ্ছে তোমার বৌদ্ধদের কালে যে সাহিত্য, বৌদ্ধ ধর্মের
ভাষা, বৌদ্ধ ধর্ম যেটা সেটা পালিতে লেখা হয়। বুঝতে পেরেছো? জি স্যার। পালির সাথে বাংলা ভাষার সেরকম সাক্ষাৎ সম্পর্ক নেই। এই যে একটু আগে তুমি পড়লে না, যে যে অপভ্রংশ থেকে বাংলা ভাষার উৎপন্ন হয়েছে, গড়ীয়, জি তুমি স্যার। যখন উৎপন্ন বলো, শোনো, ভাষার উৎপন্ন আর সাহিত্য রূপ, এই দুটো জিনিস কিন্তু আলাদা, এটা মনে রাখবে। কেমন? জি সাহিত্যটা সম্পূর্ণ আলাদা। সাহিত্য আমি তো ইংরেজি সাহিত্য থেকেও আমি গ্রহণ করতে পারি, কিছু অংশ তো নিতেই পারি। আমি ফরাসি সাহিত্য থেকেও নিতে পারি, আমার গঠনের জন্য নিতেই পারি। কিন্তু সেটা অরিজিনাল যে ভাষা, সেই ভাষা না, এটা মনে রাখতে হবে। আচ্ছা, আজকে আমরা যেটা আরেকটু পড়তে চাই, স্যার যে একটা প্রশ্ন ছিল। এই ফারুক, স্যার একটা প্রশ্ন প্লিজ স্যার। ফারুকের প্রশ্ন থাকবে, এটা স্বাভাবিক, বলেন। স্যার সরহপা, কান্নপা, তিলপা হুম। ওনারা দোহকাস রচনা করেছিলেন, হুম। দোহাকোষ। হুম। স্যার এই দোহাকোষের কোনো নমুনা আমাদের বাংলাদেশে কোথাও কি আমরা পাবো দেখতে, কেমন বা কি বিষয়? কেন পাবেন না? অবশ্যই পাবেন, এটা তো চর্যাগীতিতে আছে, অবশ্যই পাবেন। এই আচ্ছা, আচ্ছা, আমরা আমরা ওগুলো দরকারে দেখিয়ে দেবো একদিন যদি প্রয়োজন হয়। আচ্ছা, আমরা আজকে বাংলা ভাষার উদ্ভব কোথা থেকে হয়েছে, তাহলে পরে আমরা যদি পড়ে নিই, তাহলে পরে আমাদের মধ্যে কোনো প্রবলেম থাকবে না। বাংলা ভাষার উদ্ভবটা আমরা করতে চাই আজকে। কেমন? ঠিক আছে, 1 সেকেন্ড, আমি ঢুকতেছি। এই এই কতক্ষণ ক্লাস হলো রে বাবা? 42 মিনিট। 42? 42 মিনিট স্যার। জি। আপনারা কেউ স্যারের কথা কি শুনতে পাচ্ছেন না আমি পাচ্ছি না, কোনটা? স্যার একটু পরে আসতেছে বলছে। পাচ্ছি না। আমরা কেউ শুনতে পাচ্ছি না ভাই আপাতত। হ্যাঁ, দীপু ভাই আপনি আছেন না? শোন ভাই, আমি আছি। আলামিন। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, এখানে একটা কার্ড আছে, তোমরা দেখতে পেয়েছো? জি জি স্যার, স্যার। দেখা যাচ্ছে। এটা চার্টটা একটু বড়, কেমন? ফুল একসাথে দেখা যায়। এটা হচ্ছে কি, ইন্দো ইউরোপীয় ভাষার থেকে বাংলা ভাষার যে উৎপত্তি হয়েছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর অনুসরণে এই চার্টটা দেওয়া হয়েছে। তোমরা যে দেখো, যে ইন্দো ইউরোপীয় যেটা ভাষা থেকে যত এই ভারতীয় উপমহাদেশের ভাষা কিন্তু উৎপন্ন হয়েছে। পৃথিবীতে যে ভাষা পরিবার আছে, ইন্দো ইউরোপীয় ভাষা সব থেকে বড় ভাষা পরিবার। ভাষা পরিবার সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে? বলতে পারবে কেউ? ভাষা পরিবার সম্পর্কে তোমরা জানো কিছু? নাহলে বলো, আমি 1 মিনিটের মধ্যে বলে দিই। স্যার আমি পড়েছিলাম আর কি ভাষা স্যার, পরিবার সম্পর্কে। একটু বলে দেন স্যার। স্যার তারপর বলেন। আচ্ছা, সেটা হচ্ছে যে, শোনো, খুব অল্প কথাই বলি। স্যার উইলিয়াম জোন্স নামে একজন পণ্ডিত ব্যক্তি 1786 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারি কলকাতায় এশিয়াটিক সোসাইটির 3য় বার্ষিক সভায়
একটা বক্তৃতা করেছিলেন। সেখানে তিনি প্রথম বললেন সংস্কৃত, গ্রিক, ল্যাটিন, জার্মানিক ও কেল্টিক ভাষাসমূহের মধ্যে তিনি সম্পর্কের কথা উল্লেখ করলেন। তার ধারণা, তিনি অনুমান করেন যে এই ভাষা কোনো একটি সাধারণ উৎস, কমন অরিজিন থেকে কিন্তু উৎপন্ন হয়েছে, অর্থাৎ প্রাচীনকালে এই ভাষাগুলো আসলে এক ছিল, এটা পরে চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে স্যার উইলিয়াম জোন্স। এই যে ধারণা, এটা যখন উনি বললেন, সেকালে এটা কিন্তু ব্যাপক, সারা বিশ্বে এই বিষয়টা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এবং জোনসের এই ধারণা থেকেই ফ্যামিলি অফ ল্যাঙ্গুয়েজেস, অর্থাৎ ভাষা পরিবার এবং ভাষা গোষ্ঠী এবং ভাষা বংশ নামে আধুনিক চিন্তাধারার কিন্তু জন্ম দান করেছে। জোনসের বক্তৃতার পরে আমরা লক্ষ্য করি যে জোনস কেন বললেন যে ভাষা যে কমন ভাষা তিনি বলছেন, কারণটা কি। তিনি তার যে বক্তব্য, যে পৃথিবীর ভাষাসমূহের গঠনগত প্রক্রিয়া লক্ষ্য করলে, গঠনগত মানে কি, ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা সম্পর্কে তোমাদের ধারণা আছে? তোমরা কি ভাষা দেখতে পাও? বলো। স্যার দেখা যায় না ভাষা। ওই যে যখন তোমরা লেখো, সেখানে ওই পাত্রে তুমি ভাষা রেখে দাও। ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলার মধ্যে যেরকম বাংলা ভাষায় অভ্যন্তরীণ শৃঙ্খলা আছে না, যে তোমরা প্রথমে সাবজেক্ট লেখো, কর্তা লেখো, তারপরে কি কর্ম লেখো, তারপরে ক্রিয়া লেখো, তাই না? আর ভাষাতে অর্থ থাকতে হয়, অর্থ না থাকলে পারে হয় না। আর একটা বিষয় কি, আকাঙ্ক্ষা থাকতে হয়, শ্রোতা যেন শুনতে আগ্রহী হয়, এগুলো তোমরা যে পড়ে এসছো। আসক্তি থাকতে হয়, অনেক কিছু বিষয় আছে, এগুলোকে অভ্যন্তরীণ শৃঙ্খলা বলে ভাষা। তো এখন বাংলায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও কিন্তু এই ভাষার বিষয়ে কথা বলেছেন। তিনি কি বলেছেন, যে যদি কোনো দুটি ভাষায় দেখা যায় যে ভাষার মূলীভূত ধাতু, তোমরা তো ধাতু সম্পর্কে জানোই, বিভক্তি ও সর্বনাম একই, কেবল দেশকাল ভেদে কিছু রূপান্তর ঘটেছে, তাহলে অনুমান করতে হবে যে ওই দুটি ভাষা একটি আদিম ভাষা থেকে উৎপন্ন। ভাষা বিজ্ঞানের অতি বিস্ময়কর আবিষ্কারের এই তৃতীয় শ্রেণীর ভাষাগুলোর মধ্যে অনেকগুলো প্রাচীন এবং আধুনিক ভাষাতেই ভাষার মূলগত ধাতু, বিভক্তি, ধাতু তো তোমরা জানো, জানো না? ধাতু তো জানো, গ্রামের জি পড়ানো, স্যার। ট্র্যাডিশনাল গ্রামে ওই বিষয়টা বলছে। বিভক্তি তো তোমরা জানো, সর্বনাম জানো। অতএব সেসব ভাষা থেকে একটি প্রাচীন মূল ভাষা উৎপন্ন হয়, তা সিদ্ধ হয়েছে। এখন এই ভাষা পরিবারের পক্ষ থেকে আমরা দেখব যে, এই দেখো ভাষা পরিবার, এই যে ইন্দো ইউরোপিয়ান ভাষা থেকে কোন কোন ভাষা আছে, একটা উপভাষা আছে, উপপরিবার। জার্মানিক, জার্মানিক থেকে কি কি উৎপন্ন হয়েছে দেখো, ইংরেজি, জার্মান, সুইডিশ, ডাচ, ফ্লেমিশ, আমেরিকান, সুইডিশ, ড্যানিশ, নরওয়েজিয়ান, এগুলা। ইটালিক থেকে ল্যাটিন, রোমান্স থেকে এই দেখো, এই যে ইটালিয়ান, ফ্রেঞ্চ, স্প্যানিশ, পর্তুগিজ, অর্থাৎ এইগুলো, এই যে ভাষাগুলো এক জায়গা থেকে উৎপন্ন হয়েছে। কেমন? ইন্দো ইউরোপিয়ান, তারপরে তোমার দেখো এই যে কেল্টিক, রুশিয়ান, এই ভাষাগুলো কিন্তু আসছে এখানে। এই বইতে তোমরা একটু দেখে নেবে যে এইগুলো সবই এক পরিবার, ভাষা বংশ থেকে এসছে। এখন আমরা বাংলাতে চলে যাব। বাংলাতে খুব সহজ, তোমরা শুধুমাত্র চার্ট একটু মনে রাখবে। বাংলাতে এত বড় চার্ট, এটা একটু দেখবে, দেখার জন্য। এটা লেখা তো কঠিন, তোমরা দেখবে যে এছাড়াও এখানে ছোট চার্ট দেওয়া আছে। তো দেখো, ইন্দো ইউরোপীয় ভাষা থেকে দুটো শাখা দেখো, শতম, একটা আছে শতম খ্রিস্টপূর্ব 3500 বছর আগে, আর একটা আছে কেন্তুম। কেন্তুম থেকে দেখবা অনেকগুলো ভাষার উৎপন্ন হয়েছে, শতম থেকেও অনেকগুলো ভাষার উৎপন্ন হয়েছে। শতম থেকে কি কি উৎপন্ন হয়েছে? আলবানিক, আরমানিক, বাল্টোস্লাভিক, এই ভাষাগুলো উৎপন্ন হয়েছে। এবং ভারতীয় যেটা হিন্দ আর্য, যেটা আমরা বলি, দেখো একটা ভাষা থেকে একটা ভাষা উৎপন্ন, এই ভাষাগুলো উৎপন্ন হয়েছে। তবে এই চার্টটা তোমরা একটু দেখবে,
তোমাদের সহজ করে দেওয়ার জন্য এর থেকে একটা ছোট চার্ট তোমাদের দেখাই। এটা তোমরা পড়ে নেবে, মনে থাকবে। আমরা একটু ছোট চার্টে যাব। ছোট চার্টটা কেন দিয়েছি? স্যার এই তোমাদের বইটা কি আমাদেরকে প্রোভাইড করবেন? বইটা তোমরা পাবে। আচ্ছা দেখো, ওই চার্টকে ছোট করা হয়েছে, দেখো তো। ইন্দো ইউরোপীয়, তাই তো। এই দেখো, এটা ছোট আছে, কেন্তম শতম। এরপরে আমরা দেখি শতম থেকে 4টা ভাষার উৎপন্ন হয়েছে, তাই তো। এরপরে দেখো ইরানিক, দার্দিক, ভারতীয়। আমরা ভারতিকটায় যাব। এই দেখো বৈদিক সংস্কৃত, এটা কিন্তু মিলিত ভাষা। তারপরে প্রাচীন ভারতীয়, এটা আনুমানিক ভাষা। প্রাচীন ভারত থেকে কি আসছে? প্রাচীন কথ্য ভারতীয় ভাষা এসছে, যেটা কথ্য থাকতে হবে। যে ভাষা বলা হয় সেই ভাষা থেকে কোনো ভাষা কিন্তু উৎপন্ন হয়। যেটা বলা হয় না, বইয়ের মধ্যে সীমাবদ্ধ, সে ভাষা মৃত ভাষা, যেরকম সংস্কৃত। আদিম প্রাকৃত, অনেক আগে, যে 800 খ্রিস্টপূর্ব যে ভাষাটা বলা হতো, সে আদিম প্রাকৃত থেকে আমরা দেখি। এই যে একটু আগে তোমরা পড়লে, প্রাচীন উদিচ্য, প্রাচীন শৈরসেনী, প্রাচীন প্রাচ্য, পালি। এই যে একজন পালি বললো না, এই দেখো, পালি হচ্ছে মৃত ভাষা। অশোকের লিপির ভাষা, সেটাও কিন্তু মৃত ভাষা, সেখান থেকে কোনো ভাষা উৎপন্ন হয়নি। প্রাচীন প্রাচ্য, অর্থাৎ পূব দিকের যে প্রাচীন প্রাচ্য ছিল, তার থেকে কিন্তু আবার ভাষা উৎপন্ন হলো। কতগুলো দেখো, সিংহলি, মহারাষ্ট্রী প্রাকৃত, অর্ধ মাগধী প্রাকৃত, মাগধী প্রাকৃত, মাগধী অপভ্রংশ বাংলা, আর গৌড়ীয় প্রাকৃত। আমরা এই মতটাকেই গ্রহণ করব। এটাও যদি কেউ বুঝতে অসুবিধা হয়, না পারো, তাদের জন্য আছে ইমামের নিয়তে নিয়ত আল্লাহু আকবার, সেটা আরো ছোট। ঠিক আছে, তোমাদের জন্য। আগে তো ওরা কষ্ট করতো। এই দেখো, এটা পারবে? আরো ছোট করে দেওয়া আছে। প্রাচীন ভারতীয় আর্যর পরে মধ্য ভারতীয় আর্য, তারপরে পালি, সংস্কৃত। দুই দিক, সংস্কৃত ভাষা থেকে কোনো ভাষা উৎপন্ন হয়নি, পালির থেকেও হয়নি। তাহলে প্রাচ্য প্রাকৃত, পূর্বের যে প্রাকৃত ভাষা, পূর্বী প্রাচ্য, মাগধী প্রাকৃত, পশ্চিমা প্রাচ্য, মাগধী অপভ্রংশ বাংলা। এইটা তোমাদের পড়তে হবে। যদি প্রশ্ন আসে যে চিত্রের সাহায্যে বাংলা ভাষার উদ্ভবের বিষয়টি বর্ণনা করুন, তোমরা পারবে এখন? জি জি স্যার। স্যার। এটা পারা যাবে, জি স্যার। জি স্যার। এটা খুব সহজ। জি স্যার, এটা তবে তোমরা যেটা করবে, এই চার্টটা মুখস্থ করবে। প্রথম চার্ট যেটা, এটাকে অবহেলা করো না। আমরা কতক্ষণ ক্লাসে থাকলাম? স্যার 53 মিনিট। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? বলো তো। স্যার ছোট্ট একটা প্রশ্ন ছিল। বলো। স্যার সেটা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে গৌড়ীয় প্রাকৃত, গৌড় অপভ্রংশ এবং বঙ্গ কামরূপী হয়েছে স্যার। স্যার এখন কথা হচ্ছে, বঙ্গ কামরূপী থেকে কি অসমীয় থেকে বাংলা হয়েছে নাকি সরাসরি বাংলায় উৎপন্ন হয়েছে স্যার? তোমার যে চার্টটা দেখালাম, এই চার্টে যা আছে তোমরা এটাকেই গ্রহণ করবে। শোনো, মূল কথা হচ্ছে কি জানো, যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি বলেছেন যে গৌড়ীয় যে প্রাকৃত পরে গৌড়ীয় অপভ্রংশ ভাষার উৎপন্ন হয়েছে, এবং গৌড়ীয় অপভ্রংশ থেকে বাংলা ভাষার উৎপন্ন হয়েছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মত। আবার স্যার গ্রিয়ারসন এবং সুনীতি কুমার, তোমরা এটা আগে চার্টটা তোমরা ভালো করে একটু দেখে নেবে। তোমরা আগে নিজেরা নিজেরা খুব ঠান্ডা মাথায় দেখো, তারপরের উত্তরটা আমি তোমাদের দিয়ে দেব। আর সুনীতি কুমার চট্টোপাধ্যায় আর হচ্ছে স্যার গ্রিয়ারসন, তাদের মত হচ্ছে মাগধী প্রাকৃত পরে হচ্ছে মাগধী অপভ্রংশ ভাষার উৎপন্ন হয়েছে, এরপরে বাংলা ভাষার উৎপন্ন হয়েছে। বুঝতে পেরেছো? এই তে জি স্যার। আর কোনো প্রশ্ন? স্যার বলো। জি স্যার, আমি স্যার ওই যে পালির প্রশ্নটা করছিলাম স্যার, মানে কিছু আরে মনে করবেন পালি না স্যার। হচ্ছে, শোনো, পালি শোনাই বলিস, পালি সাহিত্যের ভাষা এবং ধর্মীয় ওই যে সংস্কৃত থেকে
সংস্কৃতটা তখন বৌদ্ধরা গ্রহণ করেননি, বুঝতে পেরেছো? না স্যার, আমি স্যার ব্যাপারগুলো স্যার বুঝতে পারিনি তো স্যার, তাই মানে অযৌক্তিক ভাবে কথাটা বলে ফেলছি স্যার, সরি স্যার। না না না, তুমি যৌক্তিক ভাবেই তো বলেছো, অযৌক্তিক কথা কেন? ক্লাসে তো সব কথাই হবে রে বাবা। সেটা হচ্ছে কি, শোনো আমি বলি। পালিটা, পালি কিন্তু, পালি ভাষাটা আসলে কি? গৌতম বুদ্ধ, একটা ব্যাপার কি যে সংস্কৃত যে সাহিত্য ছিল, বৈদিক সংস্কৃত, যেটা বৈদিক সংস্কৃত মানে কি তোমরা জানো? বেদ রচিত হয়েছিল যে ভাষা, তো সেটা তো এমনি মৃত ভাষা, তাই না? সেখান থেকে কোনো ভাষা পৃথিবীতে কোনোদিন, ওই যে আমরা যেটা বলি না, আমাদের এই বলার থেকে ভাষা উৎপন্ন হবে, কিন্তু চেঞ্জেস হবে। কিন্তু বইয়ের যে ভাষা থাকবে, সেই ভাষা কিন্তু চেঞ্জ হয় না, এটা মনে রাখবে। ঠিক আছে? তে পালিটা, পালি নিয়ে একটা ক্লাস তোমাদেরকে আমি একদিন নিয়ে নেব, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? পালি জি এবং স্যার, সংস্কৃত, ধন্যবাদ। পালি এবং সংস্কৃত ভাষা নিয়ে আমি তোমাদের একটা ক্লাস নিয়ে নেব। ঠিক আছে? তোমরা একটু মনে রেখো, নোট করে রেখো। স্যার স্যার, ধন্যবাদ। স্যার, হ্যাঁ, বাংলা বলো। ভাষার বিষয়গুলি নিয়ে আলোচনা করুন, এই প্রশ্নটা এরকম হবে না স্যার? ওটা প্রশ্ন সরাসরি না। আচ্ছা ঠিক আছে, তোমরা ভালো থাকো, এরকম হবে কেমন? না, তবে কি- আমরা জি স্যার। বিদায় নিই বাবা। ভালো থাকো, জি শুভরাত্রি। জি স্যার, আসসালামু আলাইকুম। শুভরাত্রি। আসসালামু আলাইকুম স্যার। স্যার 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 স্যার